একটা বল এসে কপালে লাগতে মাথা চেপে ধরে ক্যাম্পাসের মাঠে বসে পড়ল মৃত্তিকা। ভরা ভার্সিটির মাঠে হঠাৎ এহেন কাণ্ডে অবাক সবাই। মৃত্তিকার বন্ধু বান্ধবীরাই তাড়াতাড়ি ওকে ধরল। ক্যাম্পাসের উত্তর দিকেই খেলার মাঠ। কোনো এক সাপ্তাহিক ম্যাচ চলছিল, সেখান থেকে একটা বল এসে লেগেছে। মৃত্তিকার কপাল ফেটে ততক্ষণে রক্ত বয়ে যাচ্ছে। বন্ধু বান্ধবীরা ওকে ধরে বসে আছে। কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না, কারণ মৃত্তিকা সেন্স হারা হওয়ার উপক্রম। সিনিয়ররাও দাঁড়িয়ে দেখছে কতজন। হঠাৎ হন্তদন্ত হয়ে ছুটে এলো লম্বা চওড়া এক সুদর্শন যুবক। তীব্র গরমে ঘেমে নিয়ে একাকার সে। এই যুবককে দেখে আশেপাশের থেকে আরো বেশ কিছুজন এগোলো। পূর্ণ ভাই এগিয়ে এসেছে, তারা যদি না এগিয়ে আসে তাহলে কি হয়? মোটেও না। বর্তমানে ছাত্রলীগের সভাপতি সে। পূর্ণ হাঁটু গেড়ে ধুলা মাখা মাঠে বসে পড়ল। অস্থির ভাবচিত্র। ব্যস্ত হাতে নিজের কোলে মাথাটা নিল তুলে মৃত্তিকার। অস্থির কণ্ঠে গালে হাত দিয়ে আলোচ চাপড় মেরে ডাকতে লাগলো, মৃত্যু, মৃত্যু। মৃত্তিকার চোখ তখন নিভু নিভু। রক্তে মেয়েটা সহ্য করতে পারে না। পূর্ণ মৃত্তিকার কপালে নিজের রুমালটা বেঁধে ধরতেই সেটা রঞ্জিত হয়ে উঠল লালে। চিৎকার করে পূর্ণ বলে উঠল, ওই পানি দে, পানি আন তাড়াতাড়ি। কথাগুলো যেন গলায় আটকে চলছে। কম্পিত হাতে মৃত্তিকার মাথাটা একটু উঁচু করে বুকে চেপে ধরল। তখনই তড়িঘড়ি করে কয়েকজন পানি আনলো। পূর্ণ ততক্ষণে মৃত্তিকাকে কোলে তুলে নিয়েছে। অত্যন্ত বিচক্ষণ ছেলেটা যেন এখন অবুঝ হয়ে উঠল। বাকিদের সাহায্য ধরে ভার্সিটি ডক্টরের চেম্বারে নেওয়া হলো। মৃত্তিকা তখন পুরোপুরি সেন্সলেস। পূর্ণ তখন পাগল পাগল অবস্থা। সব সময়ের গোছানো পরিপাটি বিচক্ষণ আর স্বল্প ভাষী সিনিয়র ভাইকে এভাবে দেখে আজ সবাই অবাক হলো। পূর্ণ সেদিকে খেয়াল কই, সে তো তার মৃত্যুর অচেতন চেহারা দেখতেই ব্যস্ত। মৃত্তিকা এবার ভার্সিটির প্রথম সেমিস্টারের মাইক্রোবায়োলজির স্টুডেন্ট। সাদা সিধা একটা মেয়ে। আহামরি সুন্দর করে তার বর্ণনা করার মতো কিছুই নেই। না তেমন ফর্সা, না তেমন লম্বা, আর নাই একেবারেই পছন্দ করার মতো। অথচ মায়াবী একটা ভাবখানা সর্বদা চেহারা ঘিরে। এক দেখায় পছন্দ না হলেও এক দেখায় তাকে মায়াবিনী উপাধি দিতে কেউ ভুলবে না। বাবা মায়ের একমাত্র সন্তান। প্রচন্ড ভীতু স্বভাবের এই মেয়ে, যার প্রমাণস্বরূপ পূর্ণ নিজে। অন্যদিকে পূর্ণ এবার সিভিল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার করছে, লাস্ট ইয়ার। ছাত্রলীগের সভাপতি সে। কলেজ থেকেই নিজেকে রাজনৈতিক কাজে নিয়োজিত করেছে সে। সুদর্শন লম্বাটে এই ছেলেকে কে না পছন্দ করবে? মারাত্মক সুন্দর তার ব্যবহার, অথচ কথা বলে খুবই কম। এত বছরে যেখানে কোনো মেয়ের সাথে জড়ায়নি, সেখানে এই বছরে ফার্স্ট সেমিস্টারের জন্য ডিপার্টমেন্টের এক মেয়েকে দেখে বুকের বাপাশে কিছু একটা হয়েছিল। প্রথম সামনাসামনি দেখাটা হয়েছিল লিফটে। কোনো এক কারণে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে আসা হয়েছিল পূর্ণর। সেখানেই দেখা পায় এই মায়াবী মেয়েটার। অস্থির হয় তার চিত্ত। সবসময় সাতনো ছেলেটা যেন বড্ড অশান্ত হয়ে উঠেছিল। জ্বালাময় এক অনুভূতির ছোঁয়া পেয়েছিল সে। জুনিয়র এক ছেলেকে দিয়ে ডাক পাঠায় মৃত্তিকাকে। সেই ডাক শুনতেই মেয়েটার অবস্থা খারাপ হয়ে যায়। কাউকে সাথে নেয়ারও সুযোগও হয়নি, কারণ ছেলেটা বলেছিল একা যেতে। মৃত্তিকার ভয় ছিল নিশ্চিত সিনিয়র ভাই ওকে রেগ দিবে। ভয়ে ভয়ে বলা জায়গাতে উপস্থিত হয়ও। এদিক ওদিক চোখ মেলে তাকানোর চেষ্টা করে, অথচ ভিতর ভিতর কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল। ওর হাঁটু কাঁপার দৃশ্য আজও পূর্ণ চোখের কোটরে আছে। মিনমিন করে মৃত্তিকা আল্লাহকে ডেকেই যাচ্ছিল। মনে মনে পড়েছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও বিড়বিড় করে পড়লেও পূর্ণ কানে ঠিকই ঠুকেছিল সেই শব্দ। ওকে দেখার আগেই যে মেয়ের এই অবস্থা, সে পাশে দাঁড়িয়ে কথা বলবে কিভাবে? পূর্ণ দীর্ঘ দৃষ্টি মেলে তাকালো মৃত্তিকার দিকে। হঠাৎ নীরবতা ভেঙে গভীর পুরুষের কণ্ঠ কানে এলো মৃত্তিকার। কি ব্যাপার মৃত্যু, এভাবে কাঁপছেন কেন? মৃত্যু শব্দটা কর্ণে ধাক্কা খেল
বার কয়েক মৃত্তিকার কানে। এভাবে আজ পর্যন্ত কেউ এত সমনীয়ভাবে ওকে ডাকেনি, ডাকলেও মনে নেই। এই কণ্ঠের মালিকের দিকে তাকাতেই মৃত্তিকা যেন শট খেল। স্বয়ং পূর্ণ দাঁড়িয়ে, মৃত্তিকা জ্ঞান হারানোর উপক্রম। এই গম্ভীর দৃষ্টিতে সে নিজের জন্য কিছু একটা দেখেছিল সেদিন। হঠাৎই হাঁটু কাঁপা বেড়েছিল। পূর্ণ চিন্তিত কণ্ঠে বলেছিল, মৃত্যু, কুল ডাউন। হোয়াটস সো রং উইথ ইউ? মৃত্তিকার কাঁপুনি বুঝে থামে। চঞ্চল পায়ে ওই জায়গা ত্যাগ করতে গিয়ে ধাপ করে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যায়। পূর্ণ এত সবে আশ্চর্যজনক ভাবে তাকিয়ে। এই মেয়ে একা একাই সব করলো। পরক্ষণেই মৃত্তিকার কান্নার শব্দে পূর্ণ তাড়াতাড়ি ওকে ধরল। উঠাতেই দেখলো দাঁতের মাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে। দীর্ঘ শ্বাস ফেলে বটগাছের ওইখানে বাধাই করা জায়গায় ওকে বসালো। এতক্ষণ যে এই মেয়ের কণ্ঠে শুনেই পগারপ্রাণ হয়ে গিয়েছিল, এখন সে তারা শোয়াতেও খেয়াল করলো না। নিজের মতো কাঁদছে। পূর্ণ ইশারায় কাউকে পানি আনতে বললেই একজন দৌড়ে এসে পানি দিয়ে যায়। সেটা দিয়েই পূর্ণ ওকে কুলি করিয়ে ব্যস্ত হাতে আগোছালো চুলগুলো ঠিক করে মৃত্তিকার কানে গুঁজে দিয়ে বলেছিল, চুলগুলো আটকে রাখা যায় না মৃত্যু। আই ডোন্ট লাইক ইট। চুল যেন এরপর থেকে বাধা পায়, ওকে? মৃত্তিকা কি আর তা শুনে কেঁদেছে 8 ঘন্টা, অথচ ব্যথা কমেছে তার 10 মিনিটে। ওই যে বলে না, মনের সুখে কান্না, সেটাই কেঁদেছিল মেয়েটা। ওই ঘটনার পর প্রায় সপ্তাহখানিক ভার্সিটি নিজের পথ ধুলিয়ে দেয়নি মৃত্তিকা। ভেবেছে এতে হয়তো পূর্ণ ভাই নামক সেই লোককে ভুলে যাবে, অথচ হলো পুরো উল্টোটা। এই 1 সপ্তাহ পূর্ণ মৃত্তিকার ক্লাসের 2 CRকে প্রায় নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। কেন তার মৃত্যু আসছে না? তাদের দিনে দিনে 5-6 বার কল করে করাতো। মৃত্তিকা প্রায় বাধ্য হয়ে ভার্সিটিতে এসেছিল, অথচ জানতোই না কে তাদের দিয়ে কল করাতো। ব্রেক টাইমে লাইব্রেরিতে বসে নোটস করছিল মৃত্তিকা। 1 সপ্তাহে যা যা মিস গিয়েছিল সেগুলো। হঠাৎ খেয়াল করলো একে একে সবাই বেরিয়ে যাচ্ছে লাইব্রেরি থেকে। মৃত্তিকা অবাক হলেও তেমন ভাবলো না। ও ভাবতে বাধ্য হলো যখন পেছনে তাকালো, কারণ পুরোটা লাইব্রেরি ফাঁকা। আশ্চর্যে ফুকুসকে উঠল ওর। বুকে হাত গুজে বুক টান টান করে বড় একটা সেলফে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পূর্ণ। ছেলেটা আজকে হালকা মিন্ট রঙের পাঞ্জাবি পরেছে, সাথে হোয়াইট জিন্স। সব সময়ের মতো গোছালো চুল আর খাড়া নাক। এত সুন্দর পুরুষকে দেখে যেন ভূত দেখার মতো করে চমকালো মৃত্তিকা। ছটপট নিজের ব্যাগ ভরতে লাগলো কলম আর নোট খাতাগুলো। এখানে আর জমের সামনে থাকা একই কথা। তাড়াহুড়াতে মেয়েটা নিজের পানির বোতল ফেলে দিল। ঝুঁকে যে উঠাতে যাবে সেই সাহসটুকু বড্ড অভাব। পানির বোতল থেকে অবশ্য জান প্রিয় তার। উঠে যেতে নিলে গম্ভীর কণ্ঠে হুমকি শোনা গেল। রাশভারী গলায় পূর্ণ বলে উঠল, নিজের জায়গায় বসুন মৃত্যু। ইস, এই ডাক মৃত্যু? কে বলেছে এভাবে ডাকতে? কি দরকার এই নামে ডাকার? মৃত্তিকার রুহু কাঁপে এমন ডাকে। দিঘারা হয় সে। ভয় কম্পন ধরে বক্ষপটে। কথা আটকে আসে কণ্ঠনালীতে। নিজের ব্যাগটা বুকে চেপে ঠায় দাঁড়িয়ে রইল। পূর্ণ সরু কপালে তখন ভাঁজ দেখা গেল। দৃশ্যমান হলো কপালের রগ। এই মেয়ে এতটা সাহস কোথায় পেল যে পূর্ণর কথা এখনো না বসে দাঁড়িয়ে আছে? রাশভারী গলায় দ্বিতীয়বারের মতো আবারও শোনা গেল, আপনাকে বসতে বলেছি আমি মৃত্যু। এক কথা বারবার বলাটা পছন্দ নয় আমার। ধপ করে বসে পড়ল মৃত্তিকা। শক্ত হয়েছিল একদম। না মাথা ঘোরালো আর নাই নজর তুলে তাকালো। পূর্ণ পা দিয়ে একটা চেয়ার টেনে সেটাতে বসালো। দূরত্ব রাখলো বটে, একেবারে কাছাকাছি বসলে এই মেয়ে আবার কাঁপাকাঁপি শুরু করবে। মৃত্তিকার দিকে একবার গম্ভীর চাউনি দিয়ে কিছুটা নরম কণ্ঠে বলল, মৃত্যু। মৃত্তিকা ভয় পেল। এতটা নরম সুরে ডাকার কারণ কি? ঢকিল কয়েকবার। সাহসে তখনও কুলায়নি যে তাকিয়ে 1 পলক দেখবে মানুষটাকে। আদ্র গলার আবারও ডাক পড়ল, তাকাবেন না মৃত্যু। এইবার আর মুখ না তুলে পারল না মৃত্তিকা। কতক্ষণ এভাবে থাকবে? এই সিনিয়র ভাইয়ের ডাক যে কেন উপেক্ষা করতে পারে না তা নিজেই বুঝতে অক্ষম। মাথা তুলে 1 পলক দেখেই আবার তা নামিয়ে নিল।
পূর্ণ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো। এতদিন না আসার কারণ কি? অসুস্থ তো ছিলেন না মৃত্যু? তাহলে গেল তো ফেসে মৃত্তিকা, কি বলবে এখন যে আপনার জন্যই আসেনি? এটা বললে আবার থাপ্পড় টাপ্পড় না মেরে দেয়। মৃত্তিকাকে চুপ করে হাত মুচড়াতে দেখে পূর্ণ বুঝলো কিছুটা, কারণটা নিশ্চিত সে নিজেই। এইবার কিছুটা শরীর ঠেকালো পূর্ণ, একবার হাত দিয়ে আনলো মৃত্তিকার সমেত চেয়ারে, রাখলো নিজের কাছাকাছি। মৃত্তিকা ভয় সিটিয়ে গেল, তাকালো ভীতু নজরে। সেই ভীতু চাউনি দেখেই যেন গলে যায় পূর্ণ, রাগটা সহজেই গিলে ফেলে। নিজের উপর অবাক হলো সে, রাগ তো এত সহজে গলার বার নয়। তাহলে আজ কেন? এই মৃত্তিকার জন্য হবে হয়তো। সকল ভাবনা বাদ দিয়ে পূর্ণ বলে উঠল, আপনি তো অবুঝ নয় মৃত্যু, কিছুটা হলেও আন্দাজ করার বোধশক্তি আছে আপনার। আমার থেকে লুকিয়েছিলেন, সেটা কি সম্ভব? না আপনি এই ভার্সিটি ছেড়ে যেতে পারবেন, আর না এখান থেকে যাচ্ছি, তাই এই সকল চিন্তা বাদ দিন। মৃত্তিকা মাথা দুলালো, মানে সে ওই সকল চিন্তা বাদ দিয়েছে। পূর্ণ হাসলো অধর কামড়ে, তার মৃত্যু বুঝেছে। ভেঙে না বললে এই নারী বুঝতে পারে না। পূর্ণ এবার মোলায়েম স্বরে বলল, আমি আপনাকে প্রেমের প্রস্তাব দিচ্ছি না মৃত্যু, আমি বিয়ে করব আপনাকে, ভালো লাগে আপনাকে, বলতে পারেন ভালোবাসি। আশা করি আপনিও বাসবেন। আমি তো দেখতে খারাপ না, আর বলবেন বেকার, সেটাও নয়। মাস শেষে দলের থেকে প্লাস কোচিং সেন্টার মিলে আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করি, বউ পালতে পারবো, চিন্তা নেই। মাস্টার্স শেষ করে চাকরিতে জয়েন হব। এই ভার্সিটিতেই ট্রেনার হিসেবে চেয়ারম্যান স্যার জয়েন হতে বলেছিলেন, পরে অন্য জবে ঢুকবো। আর কি কিছু জানার আছে মৃত্যু? মৃত্তিকা কি বলবে, কাকে বলবে? এই লোক তো প্রেম না বিয়ের প্রস্তাব দিল, কাজ কর্ম টাকা পয়সা ফিউচার প্ল্যান সব বলল। মৃত্তিকা কি বলবে? বলবে যে আপনার এই রাজনীতি আমার পছন্দ নয়। চাইলো বলতে, কিন্তু পূর্ণ সেই সুশ্রী চেহারার দিকে তাকিয়ে আর বলা হয়নি। তাই তো সেই থেকে কিছুটা আড়ালে থাকে মৃত্তিকা। আর পূর্ণ সেও কম কেসের, একদম লোক পাঠিয়ে ডেকে পাঠায় তার মৃত্যু। ভীত মৃত্তিকাও গরমে ঘামতে ঘামতে বুকে বই নিয়ে হাজির হয় পূর্ণর সামনে। পূর্ণ নিজের মতো কথা বলে, অথচ ছেলেটা ছিল সর্বদা স্বল্পভাষী। এই মেয়ে স্বাধীন্য পেয়ে সে এখন কথা বলে এতটা। হাজার ব্যস্ততার ভিড়েও সময় বের করে দেখা করে তার মৃত্যুর সাথে। মৃত্তিকা শুধু হুহা করে শেষ, নিজ থেকে একটা শব্দ ব্যয় করে না। আজও দেখা করতেই যাচ্ছিল, পথিমধ্যে এই দুর্ঘটনা হলো। মাথায় আঘাত হয়তো ভালোই পেয়েছে। মৃত্তিকা চোখের পাতা নড়ছে, জ্ঞান ফিরছে বোধ হয়। বিধ্বস্ত পূর্ণের তখন রক্ত জবার ন্যায় চোখ জোড়া। কি নিদারুণ কম্পন তার বলিষ্ঠ পেশিতে। আশেপাশের মানুষের ঠের পেল বুঝি। এমন শক্তপোক্ত পেটানের শরীরওয়ালা পূর্ণ ভাইকে এভাবে কি আগে কখনো দেখেছে কেউ? সবাই তো তাকে দেখেছে ডান্ডা হাতে লোক পিটাতে, মিছিল সমাবেশে হকি স্টিক ভাঙতে মানুষের পিঠে, কিন্তু কখনো কেউ বলতে পারবে না পূর্ণ ভাই খারাপ পথে চলে বা খারাপ কাজে জড়িত। ছেলেটা নিতান্তই ভদ্র, চোখ তুলে খুবই কমই তাকাবে সে। লোকে বলে রাজনীতি করা নেতারা চরিত্রহীন থাকে, নারীবাজ হয়, ভিন্ন ভিন্ন নারীর সাথে নিজেকে মাতিয়ে রাখে। প্রত্যেকটা রাজনীতিতে তাদের নতুন সঙ্গ চাই, নতুন চাহিদা পূরণের জন্য নতুন নতুন ভোগপণ্য চাই। এটার বলারও যথাসাধ্য কারণ আছে। লোকে যা দেখে তাই বলে, কিন্তু পূর্ণকে আজ পর্যন্ত সেসব কোনো স্থানে দেখা যায়নি। ছেলেটা আসলেই ভিন্ন। ফকফকা উপন্যাসের পাতায় ন্যায় খোলা জীবনী তার। কোনো লুকোচুরি নেই, নারী ঘটিতে কোনো ব্যাপার নেই, কিন্তু ইতিহাসে আজ বদলালো বলে এক কান দুই কান হতে হতে ছড়িয়ে গেল ব্যাপারটা। পূর্ণভাই ফার্স্ট ইয়ারের মেয়ে ধরেছে, নারী ঘটিত ব্যাপার স্যাপার ছড়িয়ে গেল বাতাসের বেগে। এতদিন আগে পরে দেখলেও কেউ বলার সাহস পায়নি, আজ পেয়েই গেল যেন। হাতে নাতে ধরেছে সবাই, ফাটা চোখে দেখছে কিভাবে এত বড় সিনিয়র ভাই ফার্স্ট ইয়ারের এক মেয়ের জন্য উতলা হয়ে গিয়েছে, কিভাবে বুকে চেপে পাগল পাগল আচরণ করেছিল। মৃত্তিকা চোখ খুলতেই দেখলো পূর্ণকে,
কোনো চোখ ঘোরালো, ইশারায় জায়গা খালি করতে বলল। সবাই যেতেই এতক্ষণ ওই শান্ত ছেলেটা অশান্ত হলো। খসখসা হাতের তালু দিয়ে আঁকড়ে ধরল তার মৃত্যুর নরম নরম গাল। এই প্রথম এমন স্পর্শ পেল মৃত্তিকা। রুহে কাঁপন ধরেছে তার, ভয় ফুঁপে উঠল সে। পূর্ণ ব্যস্ত হলো, নিশ্চিন্ত ব্যথায় কুকড়ে যাচ্ছে তার মৃত্যু। ভাঙা গলায় শব্দ টেনে বের করলো, মৃত্যু, অনেক কষ্ট হচ্ছে। ছাড়ুন। ঝট করে হাত সরিয়ে ফেললো পূর্ণ। এতটা কাছে কখন এলো সে? মৃত্যু কি তাকে খারাপ ভাবলো? সে তো নিজেও জানে না এতটা কাছে কখন এলো সে। ঢোক গিলে ধাতস্থ করলো নিজেকে। কণ্ঠে জড়তা ঢেলে বলল, কণ্ঠে ধীরতা ঢেলে বলল, আপনি জ্ঞান হারিয়েছিলেন মৃত্যু, তাই এতটা কাছে আসা নিজেও বুঝতে পারিনি। দুঃখিত, খারাপ ভাববেন না দয়া করে মৃত্যু। দুনিয়া আমাকে খারাপ ভাবলেও আমার যায় আসে না, শুধু আপনি খারাপ ভাববেন না দয়া করে। মৃত্তিকা ভাবুক হয়ে পড়ে। এত কেন আকুল হয়ে যায় পূর্ণ ভাই? কে আছে মৃত্তিকার? এই শ্যামলা রঙের দেহ, কিছু ছোট বড় কোকড়া চুল, আর কি? বিশেষ তো কিছুই নেই। তাহলে কোথা থেকে আসে পূর্ণের এতটা আকর্ষণ তার প্রতি? পূর্ণর কথাতে মৃত্তিকার ধ্যান ভাঙলো। পূর্ণ মৃত্তিকার বান্ধবীকে ডাকলো। তার মেডিসিনের প্রেসক্রিপশনটা নিজের পকেটে ঠুকিয়ে রেখে বলল, আমি মেডিসিন নিয়ে আসছি ওনার কাছ থেকে। মেয়েটা শুধু মাথা নাড়ল। ভয় পায় কেন জানি, সবাই অবশ্য এই ভয়টা পায়, অথচ পূর্ণ কারোর সাথে উচ্চ বাক্য ব্যবহার করে না। পূর্ণ যেতে নিলেই দুর্বল কণ্ঠে মৃত্তিকা বলে উঠল, লাগবে না মেডিসিন, আমি বাসায় যেয়ে পেন কিলার নিয়ে নিব। পূর্ণ শান্ত চাউনি দিল। ব্যাস, মৃত্তিকা চুপ। এই সিনিয়র ভাইয়ের চাউনি যে ওর সহ্য হয় না। বুক কাঁপানো চাউনি তার, পাঁজরের হাড়ে ব্যথা ধরানো চাউনি। মিঠা মিঠা অনুভূতি হলো মৃত্তিকার। তবে কি মৃত্তিকাও ভালোবাসায় পা পিছলে বলল? কিছু কি তারও হলো, নাকি বাসন্তের বাতাসে ন্যায় একবার ধরা দিয়েই সুপ্ত হবে এই অনুভূতি? আপনি রাজনীতি ছাড়ুন, নাই আমাকে। যদি কোনোটাই না ছাড়ি? একই হাতে ফুল আর কাটা মানাই না। আমি মানিয়ে নিব, সেই কাটার আঁচড় আমি আমার ফুলে লাগতে দিব না, কসম আমার সৃষ্টিকর্তার। আমি কেঁদে ফেলল দুর্বল হৃদয়ের যুবতী। ঠায় দাঁড়িয়ে রইল পূর্ণ। ধরবে না সে। কঠিন কথা হজম করে উঠতে পারেনি সে এখনো। কিভাবে করবে? তার মৃত্যু তাকে রাজনীতি ছাড়তে বলে, এটা কি সম্ভব? আবার মৃত্যুকে ছাড়াও অসম্ভব। তাহলে মধ্যমাত্র পান্থ কি? হাজার চেয়েও নিজেকে দবাতে পারল না পূর্ণ। পারল না নরম শ্যামলা রমণীর সামনে নিজেকে কঠোর রাখতে। বটগাছের গোড়া থেকে উঠে দাঁড়িয়ে কাছে এলো কিছুটা। একবার চাইলো হাতটা ধরবে, আবার ভাবলো মৃত্যু যদি খারাপ ভাবে, তাই সেই চিন্তা বাদ। ধীর কণ্ঠে শোনা গেল, আমি আপনার কান্না শুনতে এসেছি নাকি মৃত্যু? আপনি কান্না শোনাতে এসেছেন? মৃত্তিকা থামলো, যেন কাঁদতেও ভয় পায় সে। কোনো কিছুটা আজ করতে পেরে বলে উঠল, সম্মান আর ভয় আলাদা মৃত্যু, আপনি আমাকে কোনটা করেন? মৃত্তিকা খুঁজে পেল না উত্তর, কারণ ও ভয় পায় পূর্ণকে। যেই সেই ভয় না, হাঁটু কাঁপানো ভয় পায় সে। সম্মান এটাও না করে এমন না, পূর্ণ ভাই মানুষটাই এমন। তাকে দেখলেই মন চায় সম্মানের সহিত একটা সালাম দেই। মৃত্তিকাকে চুপ থাকতে দেখে কিছুটা থমকে উঠল পূর্ণ। কিছু জিজ্ঞাসা করেছি আপনাকে। সম্মান করি। মাথা নিচু করে এতটুকুতেই জানালো মৃত্তিকা। পূর্ণর চোয়াল শক্ত হলো। মিথ্যা সহ্য হয় না তার। মনে পড়ল গত মাসের কথা। শান্ত কণ্ঠে বলতে লাগলো, গত মাসে ভার্সিটির বাইরে 3টা হকি ভেঙেছি 2 জনের পিঠে। রাস্তার সবার সামনে তাদের দিয়ে ঝাড়ু দিয়েছি। কারণ কি জানেন মৃত্যু? মৃত্তিকা জানে না সেই কারণ, তাই নিচু করা মাথাটা নাড়ালো। গম্ভীর কণ্ঠে পূর্ণ বলল, আমার নাম ভাঙিয়ে ফুটপাত থেকে টাকা তুলে যেই না ধরলাম অস্বীকার করলো। বলুন তো, একে তো মিথ্যা সহ্য হয় না আমার, একেবারে বদহজম হয় মিথ্যা কথা। সেখানে 2 জন আমার দেখা সত্যকে মিথ্যা বলে। যদি ওই দিন সত্যি বলতো তাহলে শুধু ঝাড়ু দেওয়াতাম। মারটা খেয়েছে মিথ্যা বলার জন্য। আই হেট লাই মৃত্যু।
লাস্টের কথাটা ছিল উচ্চ স্বরে। ছিটকে সরে গেল মৃত্তিকা। বুক কাঁপছে এখনো। পূর্ণ সচকিত নয়নে তাকালো। এখানেও তার মৃত্যুর জায়গা অন্য কেউ হলে এই মিথ্যার জন্য তার কপালে শনি ঘটাতো পূর্ণ। কথা যেখানে তার মৃত্যুর সেখানে পূর্ণ খুন করলেও তা মাপ। পূর্ণ এগিয়ে এসে হাত বাড়াতে পিছালো মৃত্তিকা। ধমক কাজে লেগেছে। ভয় পেয়েছে এই ভীতু রমণী। পূর্ণ সেটাই চেয়েছিল। মৃত্তিকাকে সরতে দেখে বলল। ব্যাগ দিন আপনার। মৃত্তিকার মতিভ্রম হলো। ভ্রমের মাঝেই নিজের ঠোঁট ব্যাগটা দিয়েই দিল পূর্ণকে। পূর্ণ কোনো সংকোচ ছাড়াই ব্যাগ খুলে হাতড়িয়ে পানির বোতল বের করে চিপে খুলল। এক ঢোক নিজে গিলে গলা ভেজালো। তারপর তা এগিয়ে দিয়ে আদেশ করল। পানি খান, এমার্জেন্সি তো মৃত, এদিকে আসুন গাছের নিচে। মৃত্তিকাকে নড়তে না দেখে ধমক দিল একটা। মৃত্তিকা কিছুটা দৌড়ে এসে বসলো বটগাছের গোড়ায়। পূর্ণ বাঁকা হাসলো। ও জানে ওর হাবাগোবা মৃত্যু কিছুই বোঝেনি, তাই নিজেও দূরত্ব রেখে পাশে বসলো। বোতলে গিয়ে দিতেই এবার গটগট করে পানি পান করছে মৃত্তিকা, যেন জন্ম জন্মান্তরের পিপাসা তো সে। পূর্ণ বোতলের চিপিটা আটকে তা আবারও মৃত্তিকার ব্যাগে ভরে ফেরত দিল। বুকে ব্যাগ চেপে বসে রইল মৃত্তিকা। এখনো বুঝে উঠতে পারছে না ধমক খেলো কেন। পূর্ণ বুঝে তার মৃত্যুর না বলা কথা, তাই সরল গলায় বলল। আপনি আমাকে ভয় পান মৃত্যু, সেটা আমি জানি, তাহলে কেন মিথ্যা বলবেন যে সম্মান করেন? মৃত্তিকা জিহ্বায় কামড় দিল। ইস, পূর্ণ ভাই যে চালাক, আর মৃত্তিকা হলো একটা গাধা। মনে মনে ভাবলো আর নরম গলায় অপরাধের সুর টেনে বলল। দুটোই করি, সত্যি বলছি। সত্যি? 3 সত্যি। সন্ধিহান গলায় বলল পূর্ণ, অথচ ছোটের কোণে তার লুকাহিত হাসি যা আগোচরে মৃত্তিকার। হবেই তো, এই নারী তাকায় নাকি পূর্ণ চোখে? মৃত্তিকা চটপটে গলায় বলল। আপনি কি বিশ্বাস করেননি? করেছি মৃত্যু। হাসিটা দীর্ঘ হয়েও মিলে গেল। পূর্ণ সহজে হাসে না। আজও না হয় হাসিটা আগোচরেই থাকুক। মৃত্তিকা ওকে বিশ্বাস করানোর জন্য আবারও বলে উঠল। মাথায় ব্যথা আছে এখনো? কমেছে। এর মানে আছে? মৃত্তিকা শ্বাস নিল। মহৎ একটা জটিল প্রতিক্রিয়া সম্পূর্ণ করতে পেরেছে সে। পূর্ণ ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। মৃত্তিকা চুপ রইল। মুহূর্তটাকে অনুভব করার চেষ্টা করলো। এই তো নতুন একটা কাজ, মিঠা অনুভূতি তার। আয়ু এর 2 দিন। প্রচন্ড সাহস লাগে এই অনুভূতির অনুভব করতে। এতই সোজা বুঝি এই সিনিয়র ভাইয়ের পাশে বসে থাকা। 2 দিন আগে কপালে ব্যান্ডেজ নিয়েই ঘরা কাঠ ফাটা রোদে এই ক্যাম্পাসের মাঠে বটগাছের গোড়ায় হাজির হয়েছিল মৃত্তিকা। রোজ পূর্ণ ওর আগেই হাজির থাকে এখানে, কিন্তু ওই দিন আসেনি। গরমে ঘেমে নিয়ে উঠেছিল মৃত্তিকা, তবু অপেক্ষা করেছে। নিশ্চিন্ত পূর্ণ ভাই আসবে। রোজ আসে দেখা নিতে, টুকটাক কথা বলে। মৃত্তিকা শুধু শুনে। কোনো এক অদৃশ্য টানি এসেছিল সে। 8 ঘন্টা পরও যখন পূর্ণ এলো না, তখন ছটফট করেছিল তার বুকের বাপাশে সেই কালচে খয়েরি রঙের হৃৎপিণ্ডটা। চোখে জমেছিল অভিমানের পানি, কিছুটা ভয়, কিছুটা জড়তা মেশানো। নাম না জানা প্রেমারোগ যখন ওকে হানা দিল, তখন যেন দিক হারালো মেয়েটা। প্রেমার তাপে পুরল বুঝি তার অনুমন। তার সেই হুহু করা খরার রোদে দাবাদাহ কমাতে হাজির হয়েছিল ও চক্ষু শীতলকারী, তাপ শোষণকারী, ব্যথা মোচনকারী। পূর্ণ কিছুটা কাঁপছিল। ও ভেবেছিল ওর লাজুক মৃত্যু হয়তো 1 সপ্তাহ আর আসবে না, কিন্তু কে জানতো পরদিনই আসবে। সে আসবে তো আসবে, পূর্ণর জন্যই অপেক্ষা করবে। মনের গহীনে লুকিয়ে কেউ যেন খবর দিল পূর্ণকে যে তার মৃত্যু গল্ল। ভালো লাগা থেকেই তো ভালোবাসা, প্রেম থেকেই প্রেমাত্মাপ, তার থেকেই তো জ্বালা। প্রেমের উত্তাপে জ্বালাময়ী জ্বালা। কেউ একজন পূর্ণকে জানিয়েছিল যে মৃত্তিকাকে 8 ঘন্টা আগে বটগাছের গোড়ায় দেখে সেটা শুনেই ছুটে এসেছিল পূর্ণ। ঘামে ভেজা পাঞ্জাবিটা তখন পিঠে সেটেছিল। কোনই পর্যন্ত গোটানো থাকায়
দৃশ্যমান ছিল তার লোহম বাহু। মৃত্তিকা গলেছিল, একদম ঠান্ডা পানি হয়েছিল। টের পেয়েছিল পূর্ণ কিছু বলেনি। বুঝুক এই নারী প্রেম কি, জ্বলুক না একটু, মন্দ হবে কি, দোষ হবে তাতে? পূর্ণ শুধু ব্যস্ত কণ্ঠে বলেছিল, আজ কেন আসলেন মৃত্যু? দেখুন কি অবস্থা গরমে আপনার। আর আসবো না। মাথা নিচু করে কথাটা জিজ্ঞেস করতে পূর্ণর মনে তীব্র গরমের শীতলতা অনুভব হলো। মৃত্যু আসতে চায়? পূর্ণ স্বাধীন্য চায়? হ্যাঁ, চাই তো, না হলে গতকালে ভালোই ব্যথাই পেয়েছে। তাও কেন আজ দেখা করতে এখানে অপেক্ষা করেছিল সে? কিছু প্রেমের আঙ্কুরোদম হয়েছিল তার মৃত্যুর, যা বুঝতে বেগ পেতে হয়নি পূর্ণর। সেদিনই প্রথমবারের মতো মৃত্তিকাকে নিয়ে লাঞ্চ করে পূর্ণ, কারণ দুপুরে মেডিসিন ছিল মৃত্তিকার। এক প্রকার জোর করেছিল পূর্ণ, মৃত্তিকা আর না করার সাহস জোগাতে পারেনি। মৃত্তিকা যখন আঙ্গুলির মাঝে খাবারের দানা তুলেছিল তখন মুখ নাড়িয়ে চিবুচ্ছিল, তখন অবাধ্য চুলগুলো বা হাতে সরিয়ে কেমন গুটিয়ে বসে খাচ্ছিল, তখন তা উপভোগ করেছিল পূর্ণ। দেখেছিল প্রাণ ভরে। ইস, সেই পিপাসা কি এত সহজেই মিটে? না, মিটে না। পূর্ণরও মিটেনি, মিটবেও না। অমৃত থেকে যাবে। কবে নিজের ঘরে তুলবে সে তার মৃত্যুকে? অপেক্ষাটা আর কত হবে? খুব বেশি দৈর্ঘ্য হবে এই অপেক্ষা, নাকি মৃত্যুকে পেয়ে যাবে এক ছটকায়? ওর চিন্তার মাঝে মৃত্তিকা খাওয়া শেষ করে। পূর্ণ মেডিসিন এগিয়ে দিতেই তা খেয়ে নেয়। ঠোঁট কামড়ে মাথা নাড়ায় পূর্ণ। নিজেকে সামলানোর দায় হয়ে দাঁড়িয়েছে যেন। এত সব ধরা বাঁধা নিয়মে কি খুব বেশি দরকার ছিল? একটু ছুঁয়ে দেখতেও যেন আকাশ সমান চাওয়া হয়ে দাঁড়ায়। সেদিন থেকেই কিছুটা কথা বলে মৃত্তিকা, যেমন আজ বলল। পুরো ভার্সিটি জুড়ে তাদের সমালোচনা চলে, তাতে পূর্ণর কোনো যায় আসে না। পূর্ণর সামনে বলার বাধ্য নেই কারো। মৃত্তিকা চুপচাপ শুনে যায়, কাউকে কিছু বলে না। পূর্ণ ভাই নামক সিনিয়র ভাই তার পছন্দ, ভালো লাগে। কিছু প্রজাপতি উড়ে বেড়ায় পেটে যখন সে গভীরভাবে ভাবে। সেই দিন শেষে বাধা একটাই, রাজনীতি। ভয় জড়তা কিছুটা বাঁকা চোখে দেখে মৃত্তিকা এই পেশাকে। কেন জানি ভয় হয়, আবার মনে হয় এসব ভালো লোকে করে না। তাই তো আজ সারাদিন সাহস জুগিয়েছে কথাটা বলেছিল পূর্ণকে। কিন্তু পূর্ণ কথার এটা নিশ্চিত সে রাজনীতি ছাড়বে না। তাহলে কি সে তার মৃত্যুকে ছেড়ে দিবে? ভাবতেই কান্না পায় মৃত্তিকার। সহসা পাশ থেকে শোনা গেল পূর্ণর আওয়াজ, শোনা গেল, রাজনীতি আমার শিরায় উপশিরায় রক্তে মিশে আছে মৃত্যু, ছাড়তে পারবো না। আমাকে ছেড়ে দিবেন? আপনার জানটা না নিয়ে নিবে পূর্ণ। কলিজা ছোট করুন মৃত্যু, এই কথা যেন দ্বিতীয়বার এই ছোট্ট জিহ্বা দিয়ে আর বের না হয়। ফোন রেখে ভরা চোখে তাকালো। মৃত্তিকার হাবভাব দেখে বলল, কথাগুলো ছিল শান্ত স্বরে, অথচ তেজ ছিল ভরপুর। পারলে যে পূর্ণ থাপ্পড় দিত এটা বেশ বুঝতে পারলো মৃত্তিকা। এখন তো মনে হচ্ছে ও ফেসে গেল কোনো এক শিকলে, বাধা পড়লো অদৃশ্য খাঁচায়। মুক্তি কি মিলবে, নাকি এই রাজনৈতিক নেতার কবলে নিজেকে সমর্পণ করবে মৃত্তিকা? ভয় ভয়ে এক কোনায় গুটিয়ে দাঁড়িয়েছে মৃত্তিকা। ওর আত্মাটা ভয়ে যে কোনো সময় বেরিয়ে যেতে পারে, সেটা খুবই ভালো উপলব্ধি করতে পারলো সামনে দাঁড়িয়ে থাকা সুটান দেহের মানব। অথচ সে আছে পুরো শান্ত মেজাজে, উপভোগ করছে সে সামনে দাঁড়িয়ে থাকা রমণীর এইরূপ ভীত রূপ দেখতে। নিজের উপর মাঝে মধ্যে ভীষণ অবাক হয় পূর্ণ। সে এমন ছিল না। ভীত কাপড়, স্বল্প কথায় কান্না করা মানুষ তার ভীষণ অপছন্দের। মানুষ হবে সোচ্চাচার, উদ্দামী, ভয় পেয়ে দমে থাকা মানুষ তার রুচির বাইরে। অথচ পরিস্থিতি আজ ভীষণ উল্টো। অবশ্য এভাবে বলাটা ভুল, শুধুমাত্র তার মৃত্যুর ক্ষেত্রে পরিস্থিতিটা ভিন্ন। এমন ভয় ভয় তার পছন্দের, ভীষণ পছন্দের এই নারীর শ্যামা রঙা মূর্তি, যেটা বর্তমানে গুটিয়ে আছে বেঞ্চের কোনায়। ভয় পেয়েছে সে কাকে? এই পূর্ণকে। ঠোঁটের কিনায় লেগে থাকা অদৃশ্য হাসিটা মুহূর্তেই উবিয়ে দিল পূর্ণ। এটা সে কাউকে দেখাতে চায় না, বিশেষ করে মৃত্তিকাকে। পূর্ণ হাতে থাকা হকিটা সাইডে ফেললো, সেটা পরে শব্দ করলো ভীষণ ভাবে।
ভীত মৃত্তিকা চিৎকার করে উঠতে পূর্ণ পা বাড়ালো ওর দিকে। পূর্ণকে আসতে দেখেই জানে থাকা পানিটুকু যেন শুকিয়ে কাঠ হলো মৃত্তিকার। চৌচির হলো তার হাহাকার করা বুক। এ কার চক্করে পড়লো মৃত্তিকা? কোন চালে আটকা পড়লো সে? এত জঞ্জাল থেকে নিজেকে কিভাবে বের করে আনবে মৃত্তিকা? সবই তো তার অন্তঃস্থলে কিছু ভালোবাসার বীজ বুনেছিল সে। সেগুলো কি তাহলে অনুষ্কুরে বিনষ্ট হবে? মৃত্তিকাকে এত ভাবনার মাঝে ডুবে থাকতে দেখে গা ছাকালো পূর্ণ। বলিষ্ঠ হাতের লম্বা লম্বা আঙ্গুলগুলো এক একটার ভাঁজে আটকালো। পরপরই মৃদু মৃদু শব্দে তুলে দেখলো ফুটালো। পরপর মৃদু মৃদু শব্দ তুলে সেগুলো ফোটালো। ও জানে এটা বাজে অভ্যাস, তবুও ছাড়তে পারে না। ঘাড় এদিক ওদিক নাড়িয়ে বিরসতার সুর তুলে বলল, এভাবে ভয় পাওয়ার মানে কি মৃত্যু? আমি কি আপনাকে কিছু করেছি? মেরেছি নাকি বকেছি? মৃত্তিকা যেন হতভম্ব হয়ে গেল। আজ শ্যামলা বলে হয়তো এই চেহারাতে তার কান্নার দাগ দেখা যাচ্ছে না। ফর্সা হলে হয়তো পূর্ণ বুঝতে পারতো যখন কান্নার ফলে তার নাক লাল হতো, গাল ফুলতো। ওর তো হিচকি বাদে কিছুই শোনা যাচ্ছে না, তাই হয়তো পূর্ণ বুঝতে পারছে না। গম্ভীর সুরে আদেশ শোনা গেল, উঠুন ওখান থেকে, নোংরা জায়গা সেটা। মৃত্তিকা শুনলো, উঠতে চাইলো, পারলো না। আবারও চেষ্টা করলো। পূর্ণ তো উল্টো ঘুরে আছে, না হলে বুঝতো যে মৃত্তিকা চেষ্টা করছে ওঠার, কিন্তু পাচ্ছে না। মৃত্তিকার সারা শব্দ না পেয়ে এবার ধমকে উঠলো পূর্ণ। উঠতে বলেছি না? কথাটা বলেই ঘুরে তাকাতেই কিছুটা আন্দাজ করতে পারলো ভয়ঙ্কর ভাবে বিক্ষোভে ভরা মেজাজে শান্ত হলো কিছুটা। এই নারী হবে মৃত্যুর কারণ। ওকে ধ্বংস করে শান্ত হবে এই বিধ্বস্ত নারী। শ্যামবর্ণ চেহারাটা কি হাল করেছে সে? কেঁদে লেপটে ফেলেছে সারাটা মুখ। আজ পূর্ণর হঠাৎ মনে হচ্ছে, এমনকি বিশ্বাস হচ্ছে, কান্না সুন্দর, এতটাই সুন্দর মন চাইছে তার বৃত্ত কাঁদুক, আরো কাঁদুক। ওর এই কান্নার ফলে ফুটন্ত চেহারা দেখুক পূর্ণ। এই সৌন্দর্যতে শুধুমাত্র পূর্ণর হক, জন্ম জন্মান্তরের হক। এগিয়েছে হাত বাড়ারও পূর্ণ, কিন্তু তা ধরল না মৃত্তিকা। বেঞ্চে ভর দিয়ে উঠে দাঁড়ালো, পা মোচকেছে হয়তো, মোচকাবেই তো। যেই ভয়টা পেয়েছে আজ সে বেঁচে যে আছে এই ঠের। সকালে ভার্সিটিতে এসে মৃত্তিকা জানতে পারে আজ কোনো ক্লাস হবে না। ক্যাম্পাস পড়া। মৃত্তিকাকে নিজেই ক্লাসমেটদের কাছে চলে এলো। তারাও জানালো কিছু জানি না এই বিষয়ে। অবশেষে পাতলা চিকন গড়নের একজন ছেলে দৌড়ে এসে ওদের সামনে হাঁপাতে লাগলো। এটা হলো ক্লাসের সামনে ছেলে সিয়ার। ছেলেটা প্রচন্ড মেধাবী, কিন্তু শারীরিক গঠনের কারণে হেনস্থা হয় সবার কাছে। ছেলেটাকে দেখতেই মায়া হলো মৃত্তিকার। দৌড়ে আসার দরুন তার পরনের ঢোলা ঢালা ঘামে লেপ্টে আছে চিকন দেহ। এসবের মধ্যে ওকে আরো উত্ত্যক্ত করে ওর নামের জন্য হিমু, অথচ হুমায়ুন আহমেদের এই হিমু চরিত্রের সাথে কোনো মিলই নেই ছেলেটার। এই নিয়েই যত সব হাসি হাসি সবার। মৃত্তিকা পানি সাথে ছেলেটা সোজা হয়ে দাঁড়ালো। পরনে হাই পাওয়ারের চশমাটা ছেলে ঠিক করে ভাবনার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। ওর এই ভাবনা দেখে সবাই আরেক দফা হাসলো। উজ্জ্বল নামের ছেলেটা হিমুর কাঁধে হাত রেখে মস্করা সুরে বলে উঠলো, কিরে হিমু, তোর রূপা কই? হিমু মুখটা কালো করে ছোট্ট করে বলল, আসেনি আজ। সবাই হাসলো আর এক দফা। হিমু পছন্দ করে এক একজনকে, তাও কিনা সিনিয়র। মানা যায় এসব। সবচেয়ে বড়সড় আশ্চর্য হলো ওই সিনিয়র আপুর নাম হলো রূপালী, যাকে সংক্ষিপ্ত করে ডাকে তার ফ্রেন্ডরা রূপ। হিমুর মনটা কেন জানি বারবার বলে এটাই তার রূপ, হিমুর রূপ। বয়স তো একটা সংখ্যা, তাই না? তাহলে হিমু কেন ভয় পাবে? ভালো সে পড়াশোনায়, একদিন ভালো চাকরি করবে। সবাই যেখানে ওকে নিয়ে এত মজা করে, সেখানে রূপ ওর এই চিকন হাত ধরে হাঁটবে। অনেক বড় হবে তাদের পথ চলা। কথাগুলো ভাবতেই মনে মনে হাসলো হিমু। হিসেব কষেছে সে তার ভবিষ্যতের, তার এই রূপার সাথে। ওর এত শত চিন্তার মাঝে উজ্জ্বল ছেলেটা বলে উঠলো, কিরে,
তুই ছটাক মাংসে গোড়া সিয়ার আজকে ক্লাসে নেই, আগে জানাবি না? হিমু হঠাৎ কিছু মনে করার মতো চমকালো, যেন গুরুত্বপূর্ণ কিছু বলতে এসে ভুলে গিয়েছে। সাহায্যের গুলি ছাড়লো সে। ক্লাস আজ সব ডিপার্টমেন্টেই অফ। আর এই মৃত্তিকা, তুই সোজা বাসায় যা এখন। ভার্সিটিতে থাকা নিষিদ্ধ আপাতত তোর জন্য, আশেপাশেও থাকা নিষেধ, বুঝলি? মৃত্তিকা সহ বাকি সবাই ওর দিকে তাকালো, সবার চোখে মুখে অসংখ্য প্রশ্ন। সেটা বুঝেই হিমু কিছুটা আতঙ্কের সুরে বলল, ওইদিকে হাতাহাতি লেগেছে, মানে মারামারি লেগেছে, দুই দল একসাথে। আমাদের ভার্সিটির সাথে অন্যটার 4 জনের মাথা ফেটেছে, একজনের অবস্থা অনেক খারাপ, সে আমাদের ভার্সিটির, তাই আবার লাগালাগির সম্ভাবনা আছে। এবার বড় কিছু হতে পারে, তাই সব বন্ধ। আর এই মৃত্তিকা বোয়েন, তুই বাড়ি যা তো। বলতে গিয়ে চিপ্পায় কামড় কাটলো হিমু। নাম বলা যাবে না, এই চিকন শরীরে যদি একটা হকির বাড়ি আগে, তাহলে মেরুদণ্ড আর সোজা হবে না। ওরা যেহেতু প্রথম বর্ষে, তাই কেউ রাজনৈতিক কাজে জড়িত না। কয়েকজন আবার হাঁটা গুটিয়ে ওই দিকে যেতে লাগলো। প্রথম থেকে এসবে চামচামি করলেই পরে বড় নেতা হওয়া যাবে। ওদের দেখেই হেমু টিপকুনি কেটে বলল, দোস্ত, ফ্যাকাল্টি বাদে যারে পাবি তারেই পিটাবি, তাহলেই নেতা হতে পারবি। উজ্জ্বল গা কাঁপিয়ে হাসলো। হেমুর উপর এক হাতে ভর দিয়ে বলল, আগে 4 বছর পেঁদানি খেতে হবে, তারপর পেঁদাইতে পারবে। ওর কথায় হাসির রোল পড়লো। কেউ ঘুরে যাওয়ার প্ল্যান করে ফেললো, কেউ বাড়ি যাওয়ার জন্য ফিরে যাচ্ছে। মৃত্তিকা তখনও দাঁড়িয়ে রইল। সবাই যেতেই হিমুর সামনে এসে দাঁড়ালো মৃত্তিকা, কপালে চিন্তার ভাঁজ ফেলে বলল, এই হিমু, সত্যি করে বল, তোকে কে বলেছে এসব? কে বলবে? শুনলাম। রূপালী আপুর সাথে এফবিতে অ্যাড আছে আমার, তোর নামে গুণগান গাইবো তার কাছে। হিমুর মনির বাগানে পুষ্প ফুটল। দাড়িহীন গালে হাত বোলালো নিজেই, মনে মনে ভাবলো অনেক কিছু। খুশিতে হয়েছে তা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। মৃত্তিকা সুযোগের সৎ ব্যবহার করলো। হিমু মনে মনে রূপার নামের লাড্ডু খেলো একা একা, এক নাগারে বলে উঠল, পূর্ণ ভাই বলেছে, তিনিই তো আমাকে জানালো, না হলে এত পেটের খবর কি আমি জানি? এবার বল, কখন জানাবি রূপাকে? আগে বলো, উনি ওখানে? অরে বোন, নেতা মানুষ তো সববার আগে থাকে। দেখলাম হাতে হকি স্টিক নিয়ে চেয়ারে বসা। ভাই, যে স্টাইল ওনার, মেয়ে হলে আমি প্রপোজ করতাম। মৃত্তিকা তখন অত কিছু ভাবলো না। তখন শোনা গেল গ্যাঞ্জাম লেগেছে, সবাই দৌড়ে ঢুকে যাচ্ছে ডিপার্টমেন্টের ভিতরে। হেমও ছুটলো, ডাকেও নড়ল না মৃত্তিকা। ও ছুটলো উল্টো পথে। পূর্ণ ভাইয়ের যদি কিছু হয়। বোকানারি বুঝলো না তখন পরিস্থিতি, দেখলো না আশেপাশের অবস্থা, ছুটলো উন্মাদ হয়ে। দিক শূন্য দুর্বল হাতেই তার পথ চলা। কখন যে রাস্তার এলো নিজেও বোঝেনি। পরিস্থিতি তখন অনেক খারাপ, দেখেই বোঝা যাচ্ছে এখানে কেউ কাউকে দেখছে না। আঘাত পাল্টা আঘাত চলছে। মৃত্তিকা যেন হুঁশে ফিরল। কোথায় এলো সে? পণ্যকেই বা কোথায় পাবে? এখন তো মনে হচ্ছে নিজেই বাঁচবে না। মাঝপথে যখন ও হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল, তখনই কেউ একজন এসে পেছন থেকে ঝাপটে নিল। সামনে এসে দাঁড়িয়ে গেল আরো 2 জন ছেলে। এক প্রকার শূন্যে তুলে ব্যারিকেডের ভেতর নিয়ে এলো ওকে। মৃত্তিকার তখন ভয়ে আত্মায় কাঁপন ধরেছিল। সেই কাঁপন বেড়েছিল যখন দেখেছিল পেছন থেকে ওকে শূন্যে তোলা মানবটা আর কেউ নয়, পূর্ণ ভাই। পূর্ণর কপাল বেয়ে ঝরছিল রক্তের স্রোত। বিচলিত হলো মৃত্তিকা, নিজের হাত দিয়ে চেপে ধরলো পূর্ণর কপাল। রঞ্জিত হলো সামলা হাত, কিন্তু থামলো না রক্তের ঝর্ণা। পূর্ণ তখনও ঠান্ডা মেজাজে দাঁড়িয়েছিল। যখনই মৃত্তিকা মুখ খুলে কিছু বলবে, তখনই নজর যায় পূর্ণর চোখে। লাল হয়েছিল সেই চোখ, মনে হচ্ছিল রক্ত ছিটকে বেরিয়ে আসবে যে কোনো সময়। ভয় ভয় হাত নামিয়ে নিল মৃত্তিকা, কিন্তু তার আগেই শক্ত হাতে চাপ পড়ল ওর দুর্বল হাতে। পেছন থেকে এক হাতে হকি আর এক হাতে মৃত্তিকাকে ধরে টেনে নিয়ে একটা ক্লাসে ঢুকে পড়ল পূর্ণ। তখনই হোঁচট খেয়েছে কয়েকটা। পূর্ণর বড় বড় পায়ের ধাপ মেলাতে পারে না কি মৃত্তিকা?
ক্লাসে ঢুকেই কিছুটা ছুঁড়ে মারে ওকে পূর্ণ। ছিটকে গিয়ে পড়লো মৃত্তিকা বেঞ্চের কোনায়। গর্জন করেছিল পূর্ণ, মৃত্তিকার দিকে ভয়ঙ্কর চাউনি দিয়ে বলেছিল, আপনার কলিজার পাটা অনেক বড় হয়ে গেছে মৃত্যু। এই পূর্ণর হাত অনেক বড়। আপনার কলিজা খামছে ছিঁড়ার সাধ্য এই পূর্ণর আছে। সেই একটা কথায় মৃত্তিকার জান ঘায়েল করার জন্য যথেষ্ট ছিল। সেই থেকেই মেয়েটা ভয় আছে, মুখ ফুটে কিছু বলতে পারেনি। আর আসলে কি বলবে তাই তো বুঝে উঠতে পারেনি। বর্তমানে মৃত্তিকা উঠে দাঁড়িয়ে আছে, পূর্ণ শান্ত স্বরে শুধালো, কলেজ থেকে রাজনীতি করি আমি। আমার দেহে আঘাত খুব কমই লেগেছে মৃত্যু। আপনার জন্য আজ কেউ সাহস করলো আমাকে আঘাত করার। আমি না থাকলে এই আঘাতটা আপনার লাগতো। আমি খবর পাঠিয়েছিলাম, তবুও অবাধ্য হলেন। বড্ড অবাধ্য আপনি মৃত্যু। আমার একদম অপছন্দ এই গুণ। আগেই সতর্ক করেছিলাম, কিন্তু কথা শুনলেন আপনি, উল্টো হাজির হলেন সেখানে। মৃত্তিকা নিজের বোকামিতে নিজেকেই গালি দিল। নতুন নতুন প্রেম, তার আবেগ সামলে উঠতে পারেনি। সবচেয়ে বড় কথা হলো সামনের জন হলো পূর্ণ ভাই, যে কিনা হকি হাতে ঘুরে, আর মৃত্তিকা কিনা তাকে বাঁচাতে এই শরীর নিয়ে গিয়েছিল। ভাবা যায় এত কেন বোকা সে। মৃত্তিকাকে চুপ থাকতে দেখে পূর্ণ এগিয়ে এলো তার কাছে, অনেকটা কাছে, কানের সামনে মুখ নিল। কান ছুঁয়ে ছুঁয়ে পূর্ণর ঠোঁট। মৃত্তিকার শরীর দুলে উঠল। পূর্ণ রাশ ভারী গলায় বলল, আমার পূর্ণময়ী, আগে নিজেকে ঠিক করুন, তারপর এই পূর্ণকে বাঁচাতে এগিয়ে যাবেন। বলে সরে গেল। অথচ জমে গেল মৃত্তিকা। পূর্ণর সাথে কোনো মতে বের হলো সেখান থেকে। মারামারি থেমেছে। পূর্ণ আজ প্রথম মৃত্তিকাকে ওর বাড়িতে নামিয়ে দিল, নিজের গাড়িতে। মাঝ রাস্তায় ফার্মেসি থেকে কপালে ব্যান্ডেজ লাগিয়েছে মৃত্তিকার ছোট্ট আবতারে। মেয়েটা যে এত ভয় পায় আল্লাহ মালুম, সংসার কিভাবে করবে ওর সাথে। মৃত্তিকার সামনে আসতেই পূর্ণ গম্ভীর কণ্ঠে বলল, আল্লাহ হাফেজ। মৃত্তিকা ধ্যান ভাঙলো। গাড়ি থেকে নেমে সালাম জানিয়ে সোজা বাড়িতে ঢুকে পড়লো। পেছনে রয়ে গেল পূর্ণ। তুষের আগুন জ্বলে উঠলো তার হৃদয়, থেমে থেমে জ্বলতেই থাকে। এই নারীর শ্যামের রঙা দেহ, ভীতু মন, শান্ত রূপ, সবাই তাকে মোহিত করে, কাছে টানে। চলে গেল তার পূর্ণময়ী, অথচ রেখে গেল আনলে পোড়া এক প্রেমিককে। নিজের উন্মুক্ত কোমরে পুরুষালী হাতের বাজে স্পর্শ অনুভব করলো মৃত্তিকা। প্রথমে যেন সর্বাঙ্গে ঘিন ঘিন করে উঠল, শরীরে রক্ত সঞ্চালনা বাড়ল চক্রবৃদ্ধি হারে। চারিপাশে মানুষ গেজগেজ করছে। এত ভিড়ের মাঝে যে কেউ এই আচরণ করতে পারে। কোনো মতে পেছনে ঘুরেও তেমন কাউকে সন্দেহ করে উঠতে পারলো না। সবাই সবার মতো এখানে। ভয়ে জড়সড় ঢোক গেল মৃত্তিকা। এটা তো ইচ্ছাকৃত ছিল, সেটা ওর নারী মন জানে। ভালোভাবেই বুঝি এটা ভুলবশত ছিল না। আবারও সামনে মনোযোগ দিল। আজকে ফাংশন ভার্সিটিতে। ফাংশন বলতে সাফা ডে। সাফা ডে মানে হলো শাড়ির পাঞ্জাবি দিবস। ভার্সিটিতে না উঠলে কোনো দিনও মৃত্তিকা জানতে পারতো না যে এমনও দিবস থাকে। সবার মতো মৃত্তিকাও শাড়ি পরেছে আজ। যথেষ্ট ভদ্রভাবে শরীর ঢেকে পড়েছে সে, তবুও হয়তো এত ধাক্কা ধাক্কিতে কোনো দিক দিয়ে একটু অ্যানিস্তুত হয়েছে। লোলপুর দৃষ্টি পড়েছে সেখানে কোনো এক বাজি পুরুষের। সামনের স্টেজে গান চলছে। অনুষ্ঠান উপলক্ষে জনপ্রিয় একজন শিল্পী এসেছে। মৃত্তিকারও তাকে অনেক পছন্দ। মনোযোগ দিয়ে যখন সে গান শুনছিল তখনই এমন স্পর্শ পেল। মৃত্তিকা টেনে টুনে ঠিক করলো শাড়ি। ওর ভাবনার মাঝে কেউ আবারও একই কাজ করলো। এবার ছাড়লো না, বরং বিস্ফোরণ ঘটালো ওর কোমর থেকে পেটে। মৃত্তিকা হাত ছিটকে সরিয়ে তাড়াতাড়ি ঘুরলো। হাত পা রীতিমতো কাঁপছে ওর। কাজল ভরা চোখ দুটো তখন পানিতে ডোবা। বুকের ভিতর হচ্ছে ধ্রিম ধ্রিম শব্দ। ওর পেছনে কোনো ছেলেই নেই, সবই মেয়ে। ছেলে যারা তারা ওর সাইডে, অথচ হাতটা ছিল পেছন থেকে। তাহলে কে? আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না মৃত্তিকা। ভিড় ঠেলে বেরিয়ে গেল। পেছনে ভেসে আসা প্রিয় শিল্পীর কণ্ঠে নিজের প্রিয় গানটা ওকে টানে ওখানে দাঁড় করিয়ে রাখতে সক্ষম হলো। সব সুরই যেন তেতো লাগলো ওর কর্ণধারে। অস্থির হয়ে ছুটল মৃত্তিকা। হাত চেপে রাখা কোমরে জ্বলছে সেখানটায়।
নখ ডেবেছে। একসময় ভিড় ঠেলে বেরিয়ে নিজের ডিপার্টমেন্টের ভেতরে চলে গেল সে। পেছনে তখনও শিল্পী সুর তুলে গেয়ে যাচ্ছেন। স্বপ্নের বালুকায় কেউ কি বালুকায়, যদি না থাকে ভেজা মন। ওয়াশরুমে ঢুকেই দরজা নক করলো মৃত্তিকা। কোমর থেকে শাড়ি সরালো, লাল দাগ পড়েছে সেখানটায়। ট্যাপ ছেড়ে রুমাল ভেজিয়ে তো চিপতে কোমরের দিকটা দৌড়তে লাগলো। এতে সেই বাজে স্পর্শ মুছলো কিনা বোঝা গেল না, কিন্তু জরুরি বাড়ল কয়েক গুণ। নিমিষেই নিজের শ্বাস লেপটে ফেলল সে। কেঁদে উঠল শব্দ করে। দরজা তখন লাগাতার উজ্জ্বল ভারী মারছে, বারবার বলছে, মৃত্তিকা, মৃত্তিকা, ভেতরে আছিস? এই মৃত্তিকা, কথা বল। আরে এই মৃত্তিকা। মৃত্তিকা কেঁদেই যাচ্ছে। এমন পরিস্থিতিতে আজ প্রথম পড়ল সে। বাবা কোনোদিন ওকে ফুলের আঁচড়ও লাগতে দেননি, সবসময় সামলে রেখেছেন তার বুকে। এতটাই পিরিয়স তার বাবার রাজকন্যা। সবার কাছে কালো নামধারী কন্যা বাবার কাছে ছিল রাজকন্যা, এখনো আছে। সেই রাজকন্যার গায়ে কি না লেগেছে বাজে স্পর্শ। মুখ দিয়ে অস্পষ্ট সুরে মৃত্তিকা বলল, বাবা। ডেকেই কেঁদে ফেললো। কখন এমন পরিস্থিতি পড়েনি সে, যেখানে পরপর দুবার এমন হতে মেয়েটা এখন ভরসা সুরে কাউকে ডাকতে বা বলতেও পারছে না। এদিকে উজ্জ্বল ডেকেই যাচ্ছে, মৃত্তিকাও সাড়া দিচ্ছে না। অবশেষে সে বেরিয়ে এলো। বাইরে হিমু সহ দুইজন দাঁড়ানো। উজ্জ্বল ওদের দিকে তাকিয়ে বলল, আজকে খবর আছে শালার। মৃত্তিকা বের হয়নি? হিমুর এহেন প্রশ্নে মেজাজটা চটে গেল উজ্জ্বলের। হিমুর দেহের ঢোলা পাঞ্জাবির কলারটা আলতো করে চেপে ধরে বলল, হিমুর বাচ্চা, জীবনে প্রথম লেডিস ওয়াশরুমে ঢুকছি এই মৃত্তিকার জন্য। শালি বের হোক একবার, দেখ কি করি। পাশ থেকে একজন বলল, আজকে খবর করে ছাড়বে, ওদের কোথায় হাত দিছে তা হারে হারে টের পাবে। হিমু নিজের কলার ছাড়িয়ে বলল, হাড্ডি দিয়ে ডুগডুগি বাজাবে। ভরা মাঠের মধ্যে এক একজনের হকি স্টিক নিয়ে অনবরত আঘাত করে যাচ্ছে পূর্ণ। কেউ চেয়েও থামাতে পারছে না তাকে। ওখানে যাওয়া মানে নিজের কপালে মঙ্গলবার বাদে শনি রবি সব টাকা। স্বেচ্ছায় মায়ের কেউ বা খেতে চাইবে। পূর্ণ নিজেও থামছে না, শরীর যেন তার অসুর ভর করেছে। চোখ দিয়ে ঝরছে আগুন। পারলে সে যে সামনে চমকে জ্বালিয়ে ভস্ম করে দিল তা সবাই টের পাচ্ছে। ছেলেটা পূর্ণর কাছে বারবার ছাড় চাইছে। পাষাণ পূর্ণ থামলো না তার হাত। ছেলেটার চিৎকার সে সবার কান ভেদ করে মস্তিষ্ক আঘাত হানছে। ছেলেটা বারবার ছাড় চাইছে, মাপ চাইছে। পূর্ণ বুঝি থামে। পূর্ণ ভয়ঙ্কর ভাবে গর্জে উঠে বিশ্রী ভাষা কয়েকটা গালি দিল। কান থেকে রক্ত ঝরার মতো গালি। কে বলবে এত সুন্দর সুশ্রী সুদর্শন ছেলের মধুরচময় মুখ দিয়ে এমন বিশ্রী গালিও বের হয়? ছেলেটা পূর্ণর পা ধরে কেঁদে উঠল। কুত্তার বাচ্চা, কোথায় হাত দিয়েছিস তুই? তোর হাত ভেঙে ফেলবো আমি। বলে সজোরে আঘাত করলো ছেলেটার হাতে। ব্যথায় কুকড়ে উঠল ছেলেটা। হঠাৎ দৌড়ে এসে কেউ একজন পূর্ণর বাহু আঁকড়ে ধরে আকুতি করে বলল, ওনাকে ছেড়ে দিন। মাথা খুঁড়িয়ে এক দফা দেখলো পূর্ণ, মৃত্তিকা এসেছে। তার মৃত্যু। কত সুন্দর চেহারাটা কেমন হয়ে আছে। কেঁদেছে তার মৃত্যু এই ছেলের জন্য। ভয় পেয়েছে তার মৃত্যু। পূর্ণ বাদে অন্য কাউকে তার মৃত্যু ভয় পাবে, এটা কিভাবে মেনে নিবে সে? বিশ্রী এক গালি দিয়ে ছেলেটার পেটে আঘাত করে বলল, নেক্সট জানে মেরে দেব, তোর বাপদের বলিস আমার নাম। কথাটা বলেই মৃত্তিকার হাত চেপে ধরলো, হাঁটা দিল সামনের দিকে। মৃত্তিকা পূর্ণর মুখে গালি শুনেই ওর কান ঝাঁঝা করছে। এখনো যেন কানকে বিশ্বাস করতে পারছে না যে এমন বিশ্রী গালি পূর্ণ ভাই দিতে পারে। পরক্ষণেই ওর মন বলে উঠল, কেন পারে না? অবশ্যই পারে। যারা রাজনৈতিক করে তারা তো গালি পারবে। এক লাইন কথা বলায় তারা 3টা গালি দিবে, এটাই স্বাভাবিক, তাই না? একা একাই কথাগুলো ভেবে কুল পাচ্ছে না মৃত্তিকা। ধ্যান ভাঙলো যখন দেখলো পূর্ণ ওর হাত ছেড়েছে। মাঝে মধ্যে অবাক হয় মৃত্তিকা পূর্ণর উপর। কখনো প্রয়োজনীয় স্পর্শ করেনি সে মৃত্তিকাকে। যখন স্পর্শ করে তখনই মাপ চেয়ে নেয়। এই যে মৃত্তিকার অচেতন মন বলছে পূর্ণ ভাই এখন মাপ চাইবে ওর হাত ধরার জন্য, হলো তাই। শোনা গেল তার পুরুষালী কণ্ঠ,
আমি দুঃখিত মৃত্যু, ইচ্ছা করে হাত ধরিনি। আপনি কি রেগে আছেন? মৃত্তিকাকে চুপ থাকতে দেখে কিছুটা ঘাবড়ালো পূর্ণ। অল্পতে ঘাবড়ে যাওয়া পূর্ণ চরিত্রে নেই, অথচ আজ ঘাবড়েছে সে। আতঙ্কে ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, মৃত্যু আমার, কথা বলুন, অনেক ব্যথা লেগেছে। মৃত্তিকা কোনো কথা বলছে না। হঠাৎ এমন কাণ্ড করলো যে চোখ ফাটা হলো পূর্ণর। মৃত্তিকা নিজের কোমরের দিক থেকে শাড়ির আঁচল সরিয়ে দিল। দৃশ্যমান হলো তার চিকন কোমর, মোটা নখ গেঁথেছে সেখানে। শ্যামলা চামড়ায় এ রক্ত জমাট বোঝাই যাচ্ছে। মৃত্তিকা যে এহেন আচরণ করে বসবে তা বুঝতে পারেনি পূর্ণ। যা দেখা সে দেখে নিয়েছে। সেকেন্ডের ব্যবধানে সরিয়ে নিল চোখ। নিজের একান্ত করে চওড়া নারীর দেহে আঘাত, তাও কি না পূর্ণবাদে অন্য পুরুষের দেয়া আঘাত। এটা মানবে পূর্ণ? সেটা কি সম্ভব? অথর কামড়ে কিছু চিন্তা করে নিল সে। তারপর শান্ত কণ্ঠে আদর মেশানো শোনা গেল, এই প্রথম পূর্ণর এত আদরে গলা। আমার পূর্ণময়ী, নিজেকে আবৃত করে নিন। আপনাকে দেয়া আঘাতের কয়েক গুণ বৃদ্ধি করে তাকে দিয়েছি আমি। কথা বলুন আপনি, আমার জন্য এই কষ্ট পেলেন আপনি, মাফ করবেন না মৃত্যু? রাগ করিনি আমি। অনেক কষ্ট হচ্ছে? না। নিজেকে শক্ত রাখা শিখুন মৃত্যু। আমি বাদে অন্য কারোর জন্য ভয় আপনার মনে থাকুক সেটা পছন্দ না। মৃত্তিকা চমকালো, ভরকালো। একটু আগেই কে আদর লাগে কথা বলল নরম গলায়, কে তার হাল হুপিতক জিজ্ঞাসা করলো, এখন থমকাচ্ছে, কড়া চোখে তাকিয়ে আছে তার দিকে। মৃত্তিকা ভেবে কুল পায় না, দিশা হারায় বারবার। এ সিনিয়র ভাই এমন কেন? এই বরফতে এই পানি। অদ্ভুত মানুষ। এক ক্লান্ত বিকেলে শারদীয় বাতাস বয়ে চলছে। পরিশ্রান্ত সকল মানুষ এক টুকরো সুখ খুঁজতে হাজির হয়েছে ব্যস্ত শহরের প্রাণকেন্দ্রে। অবশ্য এটা ছাত্রছাত্রীদের জন্য বলা বাহুল্য। ক্লাস টাইম শেষ হতেই বন্ধু আর প্রিয়জনের সাথে আড্ডায় মেতে ওঠে তারা। কেউ আবার ব্যাগ কাঁধে ছুটে লাইব্রেরিতে। হিমু আবার এই দলের লোক। সে ছুটছে লাইব্রেরি থেকে, নোট সব আজই টুকেছে সে, এখন রিভাইজ দিবে। পকেট থেকে রুমালটা বের করে ক্লান্তিতে ভরা কপালটা মুছে নিল। বুকে বই, হাতে কলম তুলে কোনায় একটা ছিটে গিয়ে মুখ গুছলো বইয়ে। সময় গড়ালো, ঘন্টা পার হলো। হিমু খেয়াল করলো কেউ ওর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে। এতক্ষণ খেয়াল করেনি সে। হঠাৎ চোখ তুলে তাকাতেই দেখলো রূপা। হিমুর রূপা। মনে মনেই হাসলো হিমু। চোখে চোখ পড়তেই হিমু সালাম দিল। রূপালি পায়ের উপর পা তুলে আঙ্গুলের ইশারায় কাছে ডাকতে হিমু উঠে গেল। ঢোক গিল ওর হাজার হাজার জল্পনা কল্পনা যাই থাকুক না কেন, শত কথার এক কথা হলো সিনের আপু রূপা। না জানি এখন কি করে। তার মধ্যে শুনে গিয়েছে রূপাও রাজনীতিতে জড়িত। সবাই বলে এমন মেয়ে ভালো না, কিন্তু হিমুর মন মানে না। মানুষ পাত্র ভেবে খারাপ ভালো হয় না। যে খারাপ সে সব পেশাতেই খারাপ, যে ভালো সে সব জায়গাতেই ভালো। রূপার সামনে দাঁড়াতেই রূপা বিরক্ত হওয়া কণ্ঠে জিজ্ঞেস করলো, কি এমন হাবার মতো তাকিয়ে আছো কেন? থতমত খেলো হিমু, কোনো মতে বলল, সরি। কি সরি? সরি আপু। হ্যাঁ, গুড। নাম? হিমু। হঠাৎ হেসে উঠল রূপা, গমগমে গলায় বলল, আমার নাম জানো? জি, রূপা। ভুল, রূপালি হবে। নেক্সট থেকে জানি মনে থাকে। অনেক পড়েছে, এখন আউট হও। আর হ্যাঁ, এই সিট আমার। আর জানি না, দেখি, যাও। প্রথম দিকে ভালোভাবে বলল, পরের গুলো বলল ধমকের সুরে। হিমুর চিকন শরীরের ভিতরে ছোট্ট বুকটা তখন থুকথুক করছিল। কোনো মতে বইখানা হাতে তুলে সালাম জানিয়ে বেরিয়ে গেল। এই সিনের অপর সাথে কিভাবে কৃষ্ণ নীলা চালাবে সে? শুরুতেই তো পালে ওকে থাপড়িয়ে দিত। ইস, কি বেইজ্জতি এটাই না হলো। হাত খোপা করা কোকড়ানো চুলগুলো উড়ে যাচ্ছে অনবরত। খোপাটা ধুলা হয়ে গিয়েছে। পূর্ণর সামনে চুল খুলে ঠিকও করতে পারছে না। কি একটা অবস্থা। মানল মৃত্তিকা যে সে শ্যামা, অতটা সুন্দরও না। তাই বলে কি পাগল হয়ে থাকবে এত সুন্দর পূর্ণ ভাইয়ের সামনে? একটু গুছিয়ে থাকা তো মন্দ না, কিন্তু এখন নিজেকে কিভাবে গোছাবে সে? পূর্ণ ভাই তাকে ওভাবেই নিয়ে এসেছে।
আপাতত তারা একটা বাগানের মতো জায়গায় বসে আছে, আশেপাশে মানুষ আছে, নির্জন জায়গা। পুনকে কখনো নিয়ে যায় না। পুনঃ মৃত্তিকার হাবভাব খেয়াল করলো, নিজ থেকেই বলল, চুলগুলো ভালোভাবে বেঁধে নিন মৃত্যু। এখন তেমন কিছু বলছি না, বিয়েটা হোক তখন অধিকার থাকবে আমার, হিজাব পরিয়ে রাখবো। অনুমতি পেয়ে চুল বাঁধতে গিয়ে পূর্ণর অধিকার আর বিয়ের কথা শুনে হাত ফসকে চুল ছড়িয়ে গেল। শরতের আগামী বাতাসে দুলিয়ে নিল তার চুলগুলো। কে বলে সোজা সিল্কের চুলে পুরুষ গলে? পূর্ণ তো তার পূর্ণময়ীর এই কোকড়ানো আগোছালো আবদ্ধ চুলের প্রেমে পড়ে। একবার না, বারংবার পড়ে। এই তো এখনই মন চাইছে তার মৃত্যুর চুলে নাক ডুবাতে। নিশ্চিন্ত কোন এক আবেশিত ঘ্রাণ আছে তাতে। মৃত্তিকা চুল বেঁধে দেখলো পূর্ণ তার দিকেই খায়াল দৃষ্টিতে তাকিয়ে আছে। মৃত্যুর শব্দে মৃত্তিকা জিজ্ঞেস করলো, কিছু বলবেন? আমার পাপ করতে মন চাইছে মৃত্যু, একটু পাপ করি। পাপের বিনাশের শাস্তিটা কি খুব কঠিন হবে? পূর্ণর এহেন আমতারে শরীর শিউরে উঠল মৃত্তিকার। কিসের পাপ করতে চায় পূর্ণ? তবে কি পূর্ণ বাকিদের মতো? মৃত্তিকার নারী দেহে কি তার সুখ নিশ্চিত? মৃত্তিকার চোখ জুড়ে তখন ভয়। তাহলে কি সব রাজনীতির সাথে জড়িত পুরুষ নারী লোভী? নিজের আসল রূপ কি আজ পূর্ণ দেখেই দিবে? আমি কি প্রেম করি আপনার সাথে মৃত্যু? কখনো প্রেমের আলাপ করেছি? রাত বিরাতে ফোন কল দিয়ে জাগিয়ে রেখেছি, নাকি প্রেমিকদের মতো আপনার পেছনে ঘুরঘুর করেছি? অভিমানে মৃত্তিকা টই টুম্বুর হলো, শুধু শক্ত করে আঁচলটা খামচে ধরে মাথা নাড়ালো। মানে সেও সম্মতি দিচ্ছে যে পূর্ণ তার সাথে প্রেম করে না। মাথাটা নাড়িয়ে পা ঘোরালো মৃত্তিকা। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। মোট কথা পূর্ণ ভাইয়ের সামনে আসবে না সে। কেন আসবে না? কি এমন আবদার করেছে মৃত্তিকা যে এতগুলো কথা তাকে শুনতে হলো? যাবে না ভালো কথা, তাই বলে অপমানটা কি না করলেই নয়? খুব কি দরকার ছিল এভাবে কঠিন কথা শোনানোর? কথাগুলো ভাবতে ভাবতে পা ঘোরালেও আর যাওয়া হলো না। কারণ আর কি হবে? ওই ঘুরে ফিরে একই পড়ল। মৃত্তিকা যাওয়ার মুহূর্তেই শুনতে পেল ভারী কণ্ঠ, যেতে বলছি আপনাকে মৃত্যু, কথা বলছি না আমি? মৃত্তিকা গেল না, আবার পূর্ণর মুখোমুখি হলো না। হাতের ফোনটা নিজের সাদা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে পূর্ণ নিজেই মৃত্তিকার সামনে দাঁড়ালো। পর্যবেক্ষণ করলো গভীরভাবে। হালকা গোলাপি রঙের শাড়িতে নিজেকে সাজিয়েছে তার মৃত্যু। আধ খোলা তার চুল, মায়াবী মুখটাকে বৃষ্টির সাজ। ও খুব বেশি সাজ না, এই তো চোখ ভর্তি কাজল, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক, আর কপালের ঠিক মধ্যখানে একটা ছোট্ট পাথরের টিপ। অপরূপা গুছিয়ে কি বলে? সুন্দরী নারী, মোহিত নারী, বিনাশী নারী, মনে মনে বলল পূর্ণ। বেশ ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন সেজেছেন? কাকে দেখানোর জন্য? এভাবে নিজের রূপ প্রকাশের কারণ কি মৃত্যু? হঠাৎ কেন পূর্ণ ছুটে গেল তা বুঝে উঠতে পারছে না মৃত্তিকা। রাগার মতো আবার কি করলো সে? বর্তমান অবস্থানে তাদের এই বট গাছের নিচে। দুপুর গড়িয়েছে বেশ আগেই, পরন্ত বিকেলে আসবে আসবে ভাব। পূর্ণ এবার থমকে দিতে মৃত্তিকা কাপা কাপা চোখ দুটো তুলে এক পলক দেখলো পূর্ণকে। সাথে সাথেই নামিয়ে নিল সেই চোখ। এই চোখেও তাকাতে পারবে না, চাইলেও মন ভরে দেখতে পারে না পূর্ণকে। পূর্ণর ধমককেই ভীতু গলায় বলল, আপনার জন্য। কথাটা বলেই জিভ কাটলো। কার সামনে কি বললো? মাত্রই পূর্ণ ভাই অপমান করলো এটার জন্য, আর মৃত্তিকা কি না বললো তার জন্যই এই সাজসজ্জা। এর জন্যই ওকে উজ্জ্বল হাদা উপাধি দিয়েছে। আসলেই মৃত্তিকা একটা হাদা। সাহস করে আর চোখ তোলা হলো না ওর। পূর্ণ আশ্চর্য হলো সেকেন্ডের জন্য, পরপরেই চেহারা চিলকে উঠল। তার মৃত্যু তার জন্য সেজেছে? যে কোনো পুরুষের কাছে এটা সুখের। তার নারী তার জন্য সাজবে, সে দেখবে সবই ভালো, কিন্তু অন্য কেউ কেন দেখবে? এক মুহূর্তে আবার নিজেকে শক্ত করে নিয়ে পূর্ণ বলে উঠল, চলুন আমার সাথে। একদম বাল্য বালিকের মতো পূর্ণর পিছু গেল মৃত্তিকা। লেডিস ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে মৃত্তিকাকে ইশারা করে বলল, এখন ওই মুখ
ঠোঁট চোখ ধুয়ে আসবেন। হতভম্ব হয়ে গেল মৃত্তিকা। এত কষ্ট করে সকাল সকাল সাজলো, এখন কিনা ধুয়ে ফেলবে? মৃত্তিকাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে পূর্ণ এগিয়ে ওর সামনে দাঁড়ালো। দুই আঙ্গুল দিয়ে আস্তে করে ওর কপাল থেকে টিপটা ফেলে দিয়ে কিছুটা রাগী কণ্ঠে পূর্ণ বলল, আমি বড্ড অবাধ্য মিত্র, এসব টিপ কপালে যেন আর না দেখি। মৃত্তিকা দাঁড়ালো না, সোজা হেঁটে চলে গেল। বেসিনের সামনে ডলে ডলে চোখ মুখ ঠোঁট সব ধুয়ে ফেললো। হঠাৎ ওর কান্না পেল, মেয়েটা কেঁদেও ফেললো। কার পাল্লায় পড়লো? এই পূর্ণ ভাই ওকে ভালোবাসে কিনা তা এখনো আবছাই ওর কাছে। সামনা মুখটা লাল হয়ে উঠেছে। ওই দিনের কথা ভাবতেই লজ্জায় মরে যেতে ইচ্ছে হয় মৃত্তিকার। ওই দিন পূর্ণ যখন ওর কাছে আবদার করে গুনাহ করার, তখন ভীষণ ভয় পেয়েছিল মৃত্তিকা। ওর চোখের আর মুখের ভাষা পড়তেই পূর্ণর সময় লাগেনি, তাই তো পূর্ণ কিছুটা তাচ্ছিল্য সুরে বলেছিল, আপনি আমাকে চিনতে পারলেন না মৃত্যু, অথচ আপনার চোখের ভাষাও আমি পড়তে পারি। তাহলে বলা চলে নারী থেকে পুরুষের অনুভূতি প্রগাঢ়। সেই কথা মনে পড়তে মৃত্তিকার নিজের ভাবনাকে গালি দিল একটা। পূর্ণ ভাই কখনো খারাপ উদ্দেশ্য করে তাকে কিছু বলে না, নাই কোনো অন্যায় আবদার থাকে তার। দোষটা দিন শেষে নিজেকেই দিল মৃত্তিকা। বোঝা উচিত ছিল এটা আর কেউ নয়, পূর্ণ ভাই নিজে। আশেপাশের সবাইকে কাশফুল দেখে মৃত্তিকার মন চেয়েছিল সেখানে যেতে। সবাই যেমন জোর ধরে যায় সেরকম আকাঙ্ক্ষা জেগেছিল মৃত্তিকার। তাই তো সকাল সকাল এত কষ্ট করে শাড়ি পরে এলো, সাজলো। ক্লাস শেষে যখন পূর্ণর সাথে দেখা করে তখনই ওকে দেখা মাত্র ভ্রু কুঁচকে ফেলো পূর্ণ। এক বুক আশা নিয়ে মৃত্তিকার নিচু করে আবদার করেছিল। সেই কথার প্রেক্ষিতে পূর্ণ তাকে উপরের কথাটা বলেছিল। সোজা জানিয়েছে সে মৃত্তিকার প্রেমিক না। আসলেই তো পূর্ণ কখনো প্রেমের প্রস্তাব দেয়নি তাকে, জানিয়েছিল সোজা বিয়ে করবে। এই রোজ যে দেখা করে পূর্ণ শুধু ওর হাল হয়ে তো আর লেখাপড়ায় জিজ্ঞেস করে। হঠাৎ একটা মেয়ে সে মৃত্তিকাকে বলল, বাইরে পূর্ণ ভাই ডাকে। মৃত্তিকা তাড়াহুড়া করে মুখ মুছে বের হলো। সাদা পাঞ্জাবি পরে তো যেন এক নেতায় দাঁড়িয়ে আছে। মৃত্তিকা গিয়ে পাশে দাঁড়াতে পূর্ণ রাজ ভারী গলায় বলল, 25 মিনিট লাগার মতো কোনো কাজ তো করতে পাঠাইনি আপনাকে, আর চোখ এমন কেন, কেঁদেছেন কেন মৃত্যু? মৃত্তিকা মাঝে মধ্যে একটা বেশি অবাক হয় পূর্ণ কিভাবে ওর চোখ বুঝে। নত মস্তিষ্কে জবাবে মৃত্তিকা বলল, বাসায় যাই এখন। এটা আমার উত্তর না। আচ্ছা বাদ দিলাম, বাসায় এখন কিভাবে যাবেন? নিশ্চয়ই বল এসেছেন আজ লেট হবে। মৃত্তিকা বুঝলো পূর্ণ ওকে টন্ট করছে, তাই মাথা তুলে অন্যদিকে তাকিয়ে বলল, একটু ঘুরবো, তারপর বাসায় যাব। কার সাথে? একা একাই। আসুন। বলেই সামনে হাঁটা দিল পূর্ণ। মৃত্তিকা অবুঝ বালিকার ন্যায় তার পিছু পিছু গেল। ক্লাস শেষ, অথচ হিমু বসে বসে লাইব্রেরিতে নোট করতে ব্যস্ত। নিজের নোট তার আগেই শেষ, এখন সে নোট করছে তার একমাত্র আবেগের, অর্থাৎ রূপার জন্য। রূপা যদিও তাকে তেমন একটা পাত্তা দেয় না, আশেপাশে দেখলেই হুমকি ধমকির মধ্যে রাখে। কাল হিমুকে ডেকে আদেশের সুরে রূপা বলেছিল, কি জনাব, হিমু কিছু কাজ কাম আছে নাকি? সারাদিনই বইতে মুখ গুছিয়ে রাখেন। হিমু আমতা আমতা করে বলেছিল, জি না, মানে দুটো টিউশন করাই। ও শোনো, আমাদের ক্লাসে সিআর থেকে আজকের ক্লাসের সব নোট করে কালকে আমাকে দেবে। এই নাও খাতা। কথাটা বলেই খাতা দিয়ে চলে যায় রূপা। হিমুর মুখে উপচে পড়া হাসি। মনে হচ্ছে তাকে কেউ খুবই গুরুত্বপূর্ণ কাজ দিয়ে গেল। এতটা যে ওকে কেউ করলো তাতে ওর আসে যায় না। রূপা তাকে কাজ দিয়ে তাতেই সে খুশি, একটু বেশি খুশি। সবাই তাকে খেপায়, বারবার নানা কথা বলে। রূপাকে নিয়ে ভাবে, বলে উজ্জ্বল কত খিল্লি ওরা। কিন্তু হিমু দবে না, তার বিশেষ একটা ভালোবাসা ভিন্ন হবেই। রূপার এই হিমুর হবেই। শারীরিক বাটনের উপর ভিত্তি করে নিশ্চিন্ত কেউ এই ভালোবাসে না। খোলা মাঠ, চারিদিকে সাদা সাদায় ভরা।
আকাশের মেঘগুলো একদম ফোলা ফোলা, সেই সাথে বয়ে চলছে শারদীয় বাতাস। শরৎকাল বলে কথা, কাশফুলে ভরা চারিদিক, সেই সাথে পালা দিয়ে তার সৌন্দর্য বর্ধনে যোগ দিয়েছে পানিতে টইটুম্বুর বিল। পুরোটাই পরিষ্কার স্বচ্ছ পানিতে ভরা, তার মধ্যে পরন্ত বিকেল। আর কি চাই মানসিক শান্তির জন্য? এমন একটি সুন্দর মাখো মাখো ভালোওয়ালার সময় মৃত্তিকার মোটেও মন চাইছে রিকশায় বসে থাকতে। যদিও তার খারাপ লাগছে না, বরং কেমন উলট পালট অনুভব হচ্ছে, কারণ একটাই তার পাশেই রিকশা বসা পূর্ণ। এতটুকু রিকশা, তার মধ্যে বসেছে দুজন। লম্বা চড়া পূর্ণ সাদা পাঞ্জাবি পরে রাজকীয় ভঙ্গিতে বসে আছে তার পাশেই ছোট্ট চড়ুই পাখির মতো বসে আছে মৃত্তিকা। এই যেন উট পাখির সাথে চড়ুই পাখি। নিজেকে এমন অদ্ভুত ভাবে চিন্তা করে নিজের উপরে কেমন বিরক্ত হলো মৃত্তিকা। এমন একটা পরিবেশের সাথে আছে পূর্ণ ভাই, এর মধ্যে নিশ্চিত এমন আজ গভীর চিন্তা ভাবনা মানেই হয় না। একসাথে বসলো পূর্ণ ভাই যথেষ্ট সামনে বসেছেন, দেখলে বোঝা যাবে উনি অন্যজনের বউকে নিয়ে বসেছেন। একটা পুরুষ এতটা সামনে কিভাবে চলে, এই যে এখন ভুলেও মৃত্তিকার গায়ে লাগছে না পূর্ণ। একটা ধারণা মৃত্তিকার বদলালো বটে। সব রাজনীতিবাদরা খারাপ নয়, সবার চরিত্রে দোষ থাকে না। কেউ কেউ পবিত্র হয়, পবিত্র মানুষ যেমন পূর্ণ নিজের সাথে কাউকে ঘেঁষতে না দেয়। সে কতটা হায়া থাকলে একজন তাগড়া যুবক এভাবে চলাফেরা করে? মৃত্তিকা মনে মনে বলে উঠল, পবিত্র পুরুষ, চরিত্রবান পুরুষ। হঠাৎ রিক্সা থামলো। এক লাফে পূর্ণ নেমে গিয়ে পকেটে হাত দিয়ে মানিব্যাগ বের করে তাড়া দিল। মৃত্তিকাকে বসে থাকতে দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, নামবেন নাকি বাসায় যাবেন? মৃত্তিকা নিজের অয়াচিত জল্পনা কল্পনা সব বাদ দিয়ে আস্তে ধীরে শাড়ি সামলে নেমে গেল। আশেপাশের জায়গা দেখতে যেন চোখ ওর জুড়িয়ে গেল। এত কাশফুল একসাথে কখনো দেখেনিও। বাবার সাথে অনেক ঘুরেছি, জায়গাটা ভিন্ন, আলাদা শান্তির মনের স্থান। একা একাই হাঁটতে লাগলো মৃত্তিকা। আশেপাশে অনেক মানুষই এসেছে, কেউ কেউ তো গুঁড়া গুঁড়া বাচ্চা নিয়ে এসেছে। মৃত্তিকার এসব দেখেই খুশি লাগে। নিজের বাচ্চাদেরও সে নিয়ে এখানে আসবে মনে মনে ভাবতে লাগলো। পূর্ণ হঠাৎ সাইডে তাকাতেই দেখলো মৃত্তিকা নেই। ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেও পেল না। বিরক্তি সূচক শব্দ পড়লো মুখে। তখনই চীনা পরিচিত হাসির শব্দ পেল। খেয়াল করলো মৃত্তিকা দাঁড়িয়ে আছে। মেয়েটা ওর সামনে হাসে না, হাসবে তো দূর কথায়, গুনে গুনে কথা বলে। এখন আসছে কিভাবে? কয়েকটা বাচ্চার সাথে মিলে কাশফুল নিয়ে টানাটানি করছে। দেখতে সুন্দর হলেও কাশফুল ছিঁড়াটা একদম কষ্টসাধ্য, সহজে ছেঁড়া যায় না। গোড়াটা তুলনামূলক শক্ত। মৃত্তিকা বাচ্চাগুলোকে কোনো মতে ছিঁড়ে দিলেও নিজের জন্য আর নিতে পারলো না। হাত লাল হয়ে এসেছে তার, লম্বা লম্বা দাগ পড়েছে। মুখটা বোঝা করে মৃত্তিকা পূর্ণের দিকে গেল। পূর্ণ যেন দেখলো না, গম্ভীর কণ্ঠে বলল, ঘোরা হয়েছে, এবার বাসায় চলুন। মৃত্তিকা যেন আকাশ থেকে পড়লো, মুখটা ঠিক তেমনই করলো। পূর্ণর ভাবভঙ্গি বোঝার কায়দা নেই। সে একটা কালো মাস্ক পরে আছে। মৃত্তিকা কিছুটা অবাক হওয়ার সুরে বলল, মাত্রই না এলাম, এখনই যদি চলে যাই তাহলে আসার কি দরকার ছিল? এই প্রথম এতটা উত্তেজিত হলো মৃত্তিকা, তাও কিনা পূর্ণর সামনে। মৃত্তিকা দমে গেল, মাথাটা প্রতিবারের ন্যায় নামিয়ে নিল। পূর্ণ সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই ঝোপঝাড়ে ঘোরাঘুরি ওর মোটেও পছন্দ নয়। কলেজে পড়ুয়া, এমনকি এখন স্কুলে পড়ুয়া ছেলে মেয়েরাও সব জায়গায় এসে ঘুরে বেড়ায়। একটু অন্ধকার নামলেই গাঁজা খোঁতের অভাব পড়ে না। পুলিশ যদিও থাকে তবুও লাভে লাভ কিছুই হয় না। আজ পূর্ণ এসেছে শুধুমাত্র মৃত্তিকার করা তার কাছে প্রথম আবদার পূরণ করতে। না হলে কখনই ওর এসব পছন্দ না। এখন আবার ঝামেলা করছে তার মৃত্যু। মুখটা একেবারেই ভোতা করে রেখেছে। কি আর করার, পূর্ণ সামনে হাঁটা দিল। পিছু পিছু তার মৃত্যু আসবে এটা তার আগেই জানা। সামনে ফুচকার স্টল। পূর্ণ সেখানে থামতে মৃত্তিকা পেছন থেকে বলল, আপনি ফুচকা খাবেন? না, আমার মৃত্যু খাবে। কথাটা কিছুটা মুখ ফসকেই বলল পূর্ণ, অথচ গিয়ে লাগলো মৃত্তিকার বুকে।
আমার মৃত্যু মানে পূর্ণর মৃত্যু। ভাবতেই যেন গাল দুটো গরম হলো। পূর্ণ এক প্লেট ফুচকা অর্ডার দিয়ে মৃত্তিকাকে নিয়ে সাইডে গেল। একটা ছোট্ট পেছি দিয়ে গেলে মৃত্তিকা পরপর মুখে ভরতে লাগলো। পূর্ণ ওর এমন খাওয়া দেখে কিছুটা ধমক দিয়ে বলল, তালুতে উঠবে তো, এখানে খাওয়ার কি আছে? মৃত্তিকা মুখে আর একটা পুড়ে বলল, আরেক প্লেট খাবো। আর একটুও না। কেন? টাকা নেই আর আপনার? কথাটা খাওয়ার তালে তালেই বলেই জিভ কাটলো মৃত্তিকা। ভয় ভয় মাথা তুলতেই দেখলো পূর্ণর গম্ভীর চেহারা। পূর্ণ কিছুটা স্বাভাবিক কণ্ঠেই বলল, আপনাকে কে বললো আমি টাকা দেব? মৃত্তিকার বেশ গায়ে লাগলো কথাটা। মানল না, সে না হয়ে মুখ ফুসকে বলে ফেলেছে তাই এভাবে অপমান করতে হবে। কোনো মতে বাকি তিনটা একসাথে মুখে পড়ে প্লেট রাখতে গেল। ব্যাগে হাত দিয়ে টাকা বের করে দিতে নিলে লোকটা মানা করে দিল। মৃত্তিকা জোর করলেও নিল না। পিছিটাকে টাকার সাহায্যে সেও নিবে না। লোকটা শুধু বলল, আম্মা এই দোকান তো পূর্ণ ভাই তুলে দিছে, এক প্লেট ফুচকার দাম নিলে আল্লাহর কাছে কি জবাব দিব? মৃত্তিকা আর কিছু বলল না, যা বোঝার বুঝেছে। পূর্ণর কাছে আসলেই দেখলো তার এক হাত ভর্তি কাশফুল, আর এক হাতে গোলাপি, নীল আর বেগুনি রঙের কটন ক্যান্ডি। মৃত্তিকা যেতেই তার হাতে ওগুলি দিয়ে দিল। মৃত্তিকার মন জুড়ে তখন বিস্তর হাসি। পূর্ণ বুঝি হাসলো, বুঝলো না মৃত্তিকা। শোনা গেল পূর্ণর কণ্ঠ, এবার চলুন মৃত্যু, অনেক হয়েছে। কথাটা বলেই আশেপাশে তাকালো। সামনেই বাইকে বসা অনেকগুলো ছেলে পেলে। তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে দেখে শক্ত করে মৃত্তিকার হাতের কবজিটা ধরে সামনে হাঁটা দিল। এই রোডের দিকেই গাড়ি রাখা। ড্রাইভার ডোর খুলে দিতেই আগে মৃত্তিকাকে বসিয়ে নিজেও ঠুকে পড়ল পূর্ণ। গ্লাস লাগানোর আগে আরেকবার দেখে নিল বাইরে। বিছিয়ে হাসি দিল বাইকে বসা ছেলেটা। বিনিময় চোখ রাঙালো পূর্ণ। গাড়ি চলতে শুরু করতেই পূর্ণ দেখলো মৃত্তিকা খাওয়া শুরু করেছে। মেয়েটাকে ওর দারুণ লাগে। এক বোতল পানি নিয়ে নিজে একটু খেয়ে মৃত্তিকার দিকে এগিয়ে দিয়ে বলল, খেয়ে নিন। একটু পরেই আবারও গম্ভীর কণ্ঠে পূর্ণ বলে উঠল, আজই শেষ মৃত্যু, আর কখনো এমন আবদার করবেন না। আমার কারণে আপনার কিছু হোক সেটা মানতে পারবো না আমি। মৃত্তিকাকে সে বুঝলো না। পূর্ণ আবারও বলে উঠল, আর কখনো যাতে ভার্সিটিতে শাড়ি পরাতে না দেখি। বিয়ের পর পরবেন সেটা আলাদা, আমি দেখব। আমার মৃত্যুকে অন্য কেউ কেন দেখবে?